আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। দাদা, বিশ্বকাপ তো চলছে, বিশ্বকাপে ফুটবল চলছে। ফেসবুকে দেখলাম যে আপনি বেশ মানে আনন্দিত অবস্থায় আছেন। আপনার প্রিয় দল ভালো করছে প্রথম ম্যাচে, এবং আপনার প্রিয় খেলোয়াড়ও খুব ভালো করছেন। তো এত ব্যস্ততার মধ্যেও আমি দেখছি বাংলাদেশেও কিন্তু মানুষজন নানা রকম অভাব অনটন, তার মধ্যেও এক ধরনের বিশ্বকাপ নিয়ে তাদের সবাই এক ধরনের উন্মাদনাও আছে। গভীর রাত জেগে দেখছি, এখানে আমাদের সঙ্গে টাইমিংটা যেমন হয়েছে যে আমাদের ম্যাচগুলো, ম্যাক্সিমাম ম্যাচগুলো আমরা দেখছি রাত্রে 1টায়, রাত্রে 4টা 5টা, অথবা ভোর 7টায়। অনেকে রাত জেগে খেলা দেখছেন। তো এত মানুষের ক্রাইসিসের মধ্যে ওই যে খেলাটা, আপনার মতো ব্যস্ত লোকও দেখলাম যে আপনার আর্জেন্টিনার বিজয় নিয়ে বেশ প্রায় 250-300 ওয়ার্ড লিখে ফেলেছেন। মানে কেন এমনটি হয়? মানুষ মানে এখানে কেন মানে একটা খুঁজে, শান্তি খুঁজে? আমি আমি শুরুতেই আপনাকে একটা কথা বলি। এই যে আর্জেন্টিনার প্রতি ভক্তি বা ভালোবাসা বা আপনার যেটাকে বলে সমর্থন, এটা শুরু কিন্তু বাংলাদেশে হয়েছে। আমাদের বাড়িতে একটা 16 ইঞ্চি সাদা কালো টিভি ছিল এবং সেটি আমার ঘরে ছিল। আমি যেহেতু একমাত্র ছেলে, আমার অধিকার বলবৎ করার জন্য ওইটা আমি আমার ঘরে রাখতাম। তো ওই টিভিতে আমি সারা রাত জেগে 1986 এর ফুটবল দেখেছিলাম, যেখানে ম্যারাডোনা মেক্সিকোর গুয়েদালাহারা স্টেডিয়ামে বিশ্বকাপ এনে দিয়েছিল আর্জেন্টিনাকে। তখন থেকে ধরেন রক্তের মধ্যে এক ধরনের উত্তেজনা। এবং আপনি যত রকম ভাবেই বলেন, আলোচনাটা যদি একটু সিরিয়াসলি করি, আপনি দেখবেন ম্যারাডোনার পরবর্তীকালের যে পতন, নৈতিকভাবে যে অবক্ষয়, এগুলোর পেছনে কিন্তু ইংরেজ মিডিয়ার একটা হাত ছিল। এটা আমি তখনকার আজকের কাগজ যেটা হতো সেখানে কলাম লিখে বলেছিলাম, ঈশ্বরের হাত বনাম ভূতের হাত। কারণ কি জানেন, ধরেন যদি ওই হাতটা ছুঁয়ে গোলটা নাও হতো কোনো কারণে, তারপরেও ইংল্যান্ডের কোনো কারণ ছিল না সেবার বিশ্বকাপ পাওয়ার। কিন্তু মনে রাখতে হবে, বিশ্ব মিডিয়া তাদের দখলে। ওয়ার্ল্ড মিডিয়া আপনি যত রকম ভাবে বলেন, আমরা স্প্যানিশ পড়তে পারি না, আমরা ফ্রেঞ্চ পড়তে জানি না, আমরা আরবি পড়তে জানি না, আমরা হিন্দি পড়তে জানি না। দ্য কমন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ। এবং সেটা আমি কি ওই ভদ্রমহিলার মতো ইংরেজি বলবো, পৃথিবীর কমন ভাষা হচ্ছে ইংলিশ, এরকম বলবো নাকি? ওই যে সংসদে যে বললেন মাননীয় স্পিকার। এখন কথা হচ্ছে, আপনার বাংলাদেশে দেখেন ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য যে ভালোবাসা, আমি শুধু উন্মাদনা বলবো না, যে ভালোবাসা এবং এটার ভিত্তিতে যে ঐক্য গড়ে ওঠে মানুষের মধ্যে, এটার তো অসাধারণ একটা মূল্য আছে। আমরা এমন বিভেদকামী একটা জাতি, ইতিহাসের কোনো বিষয় আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারেও না। এবং আপনার জাতিগত অনেক বিষয় আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি। কিন্তু ফুটবল যদি পারে, মন্দ কি? পারুক না, মানুষ একটা সম্প্রীতির বন্ধনে থাকুক। এবং একটা কথা আপনাকে একটু বলি আমি, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু খেলাধুলা দেখা খুব সমস্যা এই কারণে আমাদের টাইমিং মেলে না। আমরা অনেক কিছু ভুল জেনেছি পৃথিবীতে। যেমন ধরেন আমরা জেনেছি জাপান সূর্যোদয়ের দেশ, তার মানে জাপানে এখন বেজেছে 12টা বাজতে 10 মিনিট বাকি, আর আমার এখানে দুপুর 2টা বাজতে 10 মিনিট বাকি। তো সূর্য তো আমি আগে দেখেছি, তাই না? আমি আগে দেখেছি। এবং নিউজিল্যান্ডে এখন প্রায় বিকাল 4টা, আমার আগে নিউজিল্যান্ড দেখেছে। তার মানে কি, যত পৃথিবীতে, ওই যে বিবেকানন্দ বলেছেন না, জ্ঞান হচ্ছে টর্চের মতো, আলো যত দূর যাবে তত দূর আপনি দেখতে পাবেন। এখন যখন টর্চের আলো অনেক দূর গেছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলে সূর্যোদয়টা প্রথম নিউজিল্যান্ডে একটা দ্বীপে হয়। তো সেই কারণে আমাদের সাথে সময় মেলে না, অস্ট্রেলিয়ার সাথে সময় মেলে না। এবং এটি একটি উন্নত দেশ, এখানে পরদিন অফিস না যাওয়ার কোনো কালচার নাই। আচ্ছা, এই যে আপনি বললেন যে আমাদের জাতিকে, একটা খেলাকে কেন্দ্র করে আমরা জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছি, অথবা একত্রিত হতে পেরেছি, এর পেছনে আসলে মনস্তত্ত্বটা কি? আমরা তো ফুটবলে ভালো না, আমরা তো ফুটবলে কোনো সাফল্য আমরা পারি না। আমাদের মানে আর্জেন্টিনা জিতলে কি, ব্রাজিল জিতলে কি আমরা কেন আনন্দ? অনেকে দেখলাম, এমনও দেখেছি আমি যে মানে আপনার লোন নিয়ে
বিশাল আর্জেন্টিনার পতাকা বানিয়েছে, কেউ কাউকে দেখছি যে জমি বিক্রি করে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ পতাকা বানাচ্ছে। তো জি। এইগুলো কি মানে এই যে উন্মাদনা, এর পেছনে কি আসলে এই আবেগটা কি কোনো, আপনি মনে করেন যে প্র্যাকটিক্যাল কোনো আবেগ, অথবা এটা কি কোনো কার্যকারিতা আছে, অথবা এটার কি অন্যভাবে এটাকে প্রকাশ করা যেত কিনা? প্রথম কথা আমি যেটা বলি আপনার, যে আমাদের ফুটবলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য তো জনগণ দায়ী নয়। আপনি বাংলাদেশে ক্রিকেট আসার আগে হাটে মাঠে ঘাটে বাটে বাজারে সর্বত্র ফুটবল খেলা হতো, এখনো হয়। কারণ ফুটবল হচ্ছে সহজে খেলার একটা, খুব সহজে খেলা যায়। একটা ফুটবল থাকলেই 22 জন লোক ইনভলভ হতে পারে, 11 11 করে 22 জন। এবং আপনার আমাদের ছোটবেলায়, আমার মনে আছে ছোটবেলায় আমি মিডফিল্ডে মোটামুটি ভালো খেলতে পারতাম। আমরা কিসের জন্য যেতাম জানেন? একটা কাগজি লেবুর পিস আর একটা পেন্সিল। মানে হ্যাঁ, হাফ টাইমে একটা কাগজি লেবুর পিস দেবে, আর রাইট। খেলা শেষ হলে একটা, যারা জিততো তারা একটা খাতা আর একটা পেন্সিল, যারা হারতো তারা একটা পেন্সিল পেত। তো আমরা প্রায় পেন্সিল পেতাম। কিন্তু হ্যাঁ, আসলে কি এটার জন্য যেতাম? আমি আপনাকে, আপনি যেটা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার মনে হয় কি, মানুষের সাপ্রেসিভ যে বিষয়গুলো, যেগুলোতে মানুষ অবদমিত যেটাকে আমরা বলি, সেগুলো বের করার একটা জায়গা লাগে। আপনার এই যে ধর্ষণ, এই যে বলৎকার, এই যে নারীদের প্রতি বিদ্বেষ, তারপরে ধরেন এই যে চুরি চামারির, জানতে পারছে না কোথায় গিয়ে থামতে হবে, এগুলো এক ধরনের কিন্তু আপনার ডিপ্রেশন থেকে হয় এগুলি। এই অবদমন থেকে বাঁচার জন্য যদি কেউ ফুটবলে মন দেয়, আমি আরেকটা কথায় পরে আসছি, আপনি যেটা বললেন, এটা কিন্তু পৃথিবীতে একটা শ্রেষ্ঠ উন্মাদনা বাংলাদেশে। এই যে অস্ট্রেলিয়া 2-0 গোলে তার্কির বিরুদ্ধে জিতেছে, বিশ্বাস করেন সমস্ত এলাকা মনে হচ্ছে ভূতের বাড়ি। সবাই বাড়িতে রেখেছে, সবাই বাড়িতে হই হই করেছে, কিন্তু রাস্তায় নেমে যে উন্মাদনা করা, সেটা এইসব দেশে করে না। কেন করে না আমি জানি না, কিন্তু করে না। অথচ যেদিন আমি আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রীতি ম্যাচ দেখতে গিয়েছিলাম মেলবোর্নে, সেদিন কিন্তু মাঠে 1 লক্ষ মানুষ ছিল, প্রায় 1 লক্ষ। এবং আমি ভেবেছিলাম হয়তো মানুষ এরকমই নিষ্ক্রিয় নয়, সকলেই ব্রাজিল এবং আর্জেন্টিনার পোশাক পরে এসেছে। এবং সবচেয়ে শিষ্টাচার হচ্ছে, যখন মেসি নেমেছিল 10 নম্বরে, তখন ব্রাজিল আর্জেন্টিনার সবাই দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছে। সবাই বলছে সে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সে আর্জেন্টিনার হয়ে খেলছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমরা তাকে সম্মান জানাবো। তো আমাদের মধ্যে এই শুভবোধ গুলো যেন কাজ করে। ধরেন পতাকা বানানো অন্যায় কিছু নয়। আমি, এটা বোধহয় আপনি জানেন যে এক ভদ্রলোক জার্মান দেশের এত বড় পতাকা বানিয়েছিলেন যে জার্মানির রাষ্ট্রদূত গিয়ে তার বাড়িতে উপস্থিত হয়েছিল ওই পতাকা দেখার জন্য। পরবর্তীকালে তিনি জার্মানিতে আমন্ত্রিত হয়ে বেড়াতে গিয়েছিলেন। এবং এখন দেশে বিদেশে বাংলাদেশে শুনলেই আর্জেন্টিনার যারা সাপোর্টার, আর্জেন্টাইন যারা, তারা আপনাকে বুকে জড়িয়ে ধরবে। কারণ তারা তারা জেনে গেছে যে বাংলাদেশ হচ্ছে তাদের সেকেন্ড সাপোর্ট হাব। আপনার দেশের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি সাপোর্ট করে তাদেরকে। এই উন্মাদনা ধরেন আমি মনে করি 3টা জিনিস থেকে হয়। একটা হচ্ছে ভালোবাসা, আরেকটা হচ্ছে ধারাবাহিকতা, আর একটা হচ্ছে পলায়ন পর মনোবৃত্তি। শেষেরটা আমি নেগেটিভ বললাম। পলায়ন পর কেন? মানুষকে একটা আশ্রয় খুঁজতে হয়। যে কোনো পরিবারে দেখবেন স্বামী তখন সবচেয়ে বেশি বাসন মাজে যখন বউ তার সাথে গজগজ করে। কেন জানেন? তাতে সে দেখালো যে কাজ করতেছে, আর বাসনের শব্দ শুনলে ওই কথাগুলি আর শোনা যায় না যা যা বলতেছে, বুঝছেন? তাহলে জি। আচ্ছা, বাসন আমরা মাজার আমরা প্রক্রিয়ায় আমরা বন্ধ। আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে এই রাজনৈতিক ডামাডোল, অথবা মানুষের দুঃখ কষ্ট, অথবা আপনার সংকট থেকে উত্তরণের কোনো পথ দেখতে না পেয়ে আমরা হয়তো এক ধরনের সুযোগ খুঁজি যে ওখানে কিছুক্ষণ সময় অন্তত পক্ষে আমরা এর বাইরে থাকতে পারবো। এটা হতে পারে আপনার এই ব্যাখ্যাটা, আমি মনে করি মনস্তত্ত্ব হিসেবে হতে পারে। তো আমরা কিন্তু তার বিপরীতে দেখছিটা কি, আসলেও কিন্তু সোসাইটিতে যা চলছে আমরা দেখছি। আমরা যদি রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে যদি আমাদের পার্লামেন্টকে ধরি, জাতীয় সংসদকে ধরি, জাতীয় সংসদের এখন 2য় অধিবেশন চলছে এই সরকারের, এবং এখানে আমরা এখানে বাজেট প্রস্তাব করা হয়েছে, বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু গত যে কয়েকদিন হয়ে গেল, 4-5 দিন তো আমি দেখলামই, 6 দিনের মতো হয়ে গেল, এর মধ্যে বাজেট নিয়ে খুব চুলচেরা এবং খুবই আপনার বুদ্ধিবৃত্তিক কোনো আলোচনা কিন্তু আমি আসলে সেভাবে দেখলাম না।
এবং বরঞ্চ দেখলাম যে এক একজন এক এক ভাবে কথা বলছেন। জামাতের একজন এমপি বলার চেষ্টা করছেন যে তার ফ্যামিলিতে কতজন মুক্তিযোদ্ধা, ওনার বাবা দাদা সবাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমার না এই জায়গাটাতে একটু, আমি আরো কয়েকটা পয়েন্ট বলবো, আমি এই প্রসঙ্গটা একটু আগে বলিনি যে জামাতের লোকজন, উনি তো জামাতই করেন, উনি তো ওনাদের দল তো মুক্তিযুদ্ধকে বিরোধিতাই করেছে। ওনারা কেন ওনাদের পরিবারের লোকজন মুক্তিযুদ্ধ করেছেন এবং ওনারা মুক্তিযুদ্ধ পরিবারের লোক, এটা বলার মাধ্যমে ওনারা আসলে কি প্রমাণ করতে চান? খুবই ভালো একটা বিষয় আপনি তুলেছেন। আমি আপনাকে একটা কথা বলি। আপনার মনে আছে যে বাংলাদেশে একটি টক শো ভাইরাল হয়েছিল শেখ হাসিনার পতনের আগে, যেটিতে বিচারপতি মানিক, এখন যিনি কারাগারে আছেন, তার সাথে এক ভদ্রমহিলা, ইয়াং একজন ভদ্রমহিলার তর্ক হচ্ছিল। আমি তার নামটা বলতে চাই না। তো ভদ্রমহিলা যখন বিচারপতি মানিক যখন খেপে গেলেন এবং তিনি যখন বললেন যে রাজাকারের মতো কথা বলছো কেন, এরকম যখন বললেন, তখন ওই মহিলা কিন্তু তারস্বরে চিৎকার করতে করতে বলছিল, আমি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হ্যাঁ, দেখেন বাক্যটাই ভুল, কিন্তু আমি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, রাইট? ভুল বাক্যে সে তারস্বরে এটা বলছিল কেন? সে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে চাচ্ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেতে চাচ্ছিল না। কিন্তু তার আগে পর্যন্ত যে প্রশ্নগুলো এবং যেভাবে আক্রমণ করা হচ্ছিল, তাতে কিন্তু ক্রমাগতভাবে সে বিচারপতিকে উস্কে দিচ্ছিল। আমি কে ভালো কে মন্দ ওই বিচারে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাকে, আপনি যেটা বললেন যে সংসদে বাজেট নিয়ে যে আলাপ হবার কথা, যে আলাপ আমাদেরকে ঋদ্ধ করার কথা, সেদিনও কোথায় যেন আলাপ করছিলাম যে উদ্বৃত্ত বাজেট এবং ঘাটতি বাজেট। তো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আপনার কাছে 20 টাকা আছে, আপনার বাজেট যদি 16 টাকার হয়, 4 টাকা উদ্বৃত্ত আছে, আপনি ওটা কোথায় লাগাবেন চিন্তা করতে পারবেন। আর আপনার বাজেট যদি 20 টাকার হয় আর আপনার আছে যদি 15 টাকা, 5 টাকা কোত্থেকে জোগাড় করবেন এই চিন্তাতেই তো আপনার দিন চলে যাবে, তাই না? ওই 5 টাকা কোথা থেকে আসবে? এখন এরকম একটা ঘাটতি বাজেট, ওই যে আরেকটা কথা আছে না, একটা উন্নয়নমুখী বাজেট, আরেকটা যেন কি, তো উন্নয়নমুখী বাজেট কোথায়? এটা তো ওই যে চলমান যে খরচের বাজেট, ওইটা জোগাড় করতে করতেই তো শেষ। এই কথাগুলো কিন্তু আলাপ হয় না। আলাপ হয় নাই কেন শিক্ষা খাতে ব্যয় কম, আলাপ হয় নাই কেন সংস্কৃতির পুনর্জাগরণ হচ্ছে না, আলাপ হয় নাই কেন প্রবাসীদের জন্য কাট করা হলো। আশ্চর্যের বিষয় কি জানেন, গ্রিস, তারপর আরো কোন কোন দেশ জানি দেখলাম, এগুলিতে কর্মসংস্থানের জন্য আবার উদ্যোগ নেওয়া হবে, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এসব দেশে। কিন্তু বাজেট কাট করা হয়েছে। তাহলে বাজেট কাট করা এবং প্রক্রিয়ায় আবার উদ্যোগ নেওয়া, দুইটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলি আলাপ হয়নি। এবং এই যে প্রবাসীরা, আমরা যারা টাকা পাঠাই, প্রণোদনা কিন্তু আগে যা ছিল তাই আছে। আগে যা ছিল তাই দেওয়া মানে তো আর অ্যাডভান্স হওয়া না। আর যদি 1% বাড়তো তাহলে অ্যাডভান্স হতে পারতাম। তো এই বিষয়গুলো আলোচনা হয়নি। উল্টা দেখেন, আপনি যেটা বললেন খুব মর্মান্তিক, এটা বলছে যে তার পিতা 71 সালে শহীদ হয়েছেন। এখন শহীদের জন্য শ্রদ্ধা জানাইতে গিয়ে আপনি যদি দাঁড়াইতে চান, আপনার তো সাথে সাথে বসে পড়তে হবে, কারণ এই লোকের জন্ম হয়েছে 81 সালে। ঠিক আছে? তো আপনি এই যে বসছেন, এটা কিন্তু আপনি ইচ্ছে করে বসেন না, মাথা ঘুরিয়ে পড়ে গেছেন। কারণ 71 সালে বাপ মারা গেছে, 81 সালে পোলার জন্ম হয়েছে। আপনি এটা মিলাবেন কেমনে? বুঝছেন? এখন আবার বলতেছে যে না না আমার ভুল হয়ে গেছে। আমি দেখলাম এটা আজকে, যে তার ভুল হয়ে গেছে, তার পিতা নয়, তার দাদাও নয়, দাদার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। এখন তাকে আপনি দোষারোপ করবেন কি করে? আমির সাহেব নিজেও বলেছেন তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মনে আছে না? রাইট, মনে আছে। হ্যাঁ, ডাক্তার সাহেব নিজেই বলেছেন যে তিনি আমি পরিবারের সন্তান। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন মাসুদ ভাই, দিস ইজ ভেরি ভেরি পজিটিভ। আমি মনে করি যখনই দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, যখনই সে নিজেকে আক্রান্ত মনে করছে, যখনই সে ইতিহাসের কাছে পরাজিত হচ্ছে, যখনই সে জনসাধারণের চোখে হেয় হচ্ছে, যখনই সে সামাজিকভাবে কলুষিত হচ্ছে, তখনই সে মুক্তিযুদ্ধের আশ্রয় নিচ্ছে। দেখেন, যে সমাজে 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে, ভাই মুক্তিযুদ্ধ মানো, বঙ্গবন্ধু মানো না, ইয়ার কি করো না? মুক্তিযুদ্ধ জীবনে সংগঠিত হতে যদি বঙ্গবন্ধু না থাকতো, হ্যাঁ, আপনার 169টা সিট পেয়েছিল 1970 সালে নির্বাচনে। পিডিপি নুরুল আমিন, খানে সবুর, আরেকজন বোধহয় পাহাড়ের একজন, এই 3 জন ছাড়া প্রত্যেকটা সিট 167টা বোধহয় জিতেছিল আওয়ামী লীগ। সেই লোককে তুমি মানতে পারো না?
তার বাড়ি তুমি ভেঙে দাও, যিনি জাতির জনক হিসেবে সুপ্রতিষ্ঠিত। তুমি কি বলে জাতীয় চার নেতাকে মানো না, তুমি মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দিয়ে এলাকায় ঘুরিয়েছো। তারপর তোমার রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলা, ভারত বনাম পাকিস্তানের লড়াই বলা, এগুলি বলা। এখন তুমি বলছো যে আমার পরিবারে মুক্তিযোদ্ধা ছিল। আমার কি মনে হয় জানেন, ইতিহাসের এটা হচ্ছে চূড়ান্ত শিক্ষা। যে পুকুর তুমি নোংরা করতে চাও, যে পুকুরে তুমি আবর্জনা বিষ্ঠা নিক্ষেপ করেছো, তার পানি তোমাকে পান করতে হবে। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। জি, এটা আমি নিজেও, এটা আপনি যে কথাটা বললেন যে আসলে সবাই যখন নাকি বিপাকে পড়ে যায়, এই যে অনেক লোককে দেখবেন কিন্তু আপনার যে মানে কাউকে মানি না, বাবা মাকে মানি না এবং ঈশ্বরকে মানি না, সৃষ্টিকর্তাকে মানি না, দেখবেন খুব বিপ্লবী কিন্তু, কিন্তু যখন বিপদে পড়ে যায় তখন তারা কিন্তু সেই সৃষ্টিকর্তার কাছে আল্লাহ বাঁচাও, মা বাঁচাও। আমি আমি আপনার একটা কথা বলি, আমি সারেগামাপা বাংলা যেটা হয় এটা রেগুলার দর্শক, বুঝছেন? আচ্ছা, তো ওখানে একজন গায়ক আছে, ভালো গায়, রূপঙ্কর বাগচি, আপনি হয়তো চেনেন তাকে। হ্যাঁ, হ্যাঁ, রূপঙ্কর চিনি। কি বলে জানেন, আমি ভগবান বিশ্বাস করি না। ভগবান আবার কি, আমি ভগবান বিশ্বাস করি না। তা আমি তো ধরে নিয়েছি বিরাট কমিউনিস্ট। সেদিন বিচার করতে করতে এরকম হাত তুলছে যেখানে এখানে এক গাদা লাল সুতা। ভগবানে বিশ্বাস করস না তো সুতা দিছস কে রে? এখন ওই ওই যে আপনি বললেন না যে তখন করে কি জানেন, ওই তাহলে আরেকটা ছোট্ট গল্প বলি আপনাকে। এক লোক গর্তে পড়ে গেছে, বুঝছেন? তো গর্তটা বেশ আবর্জনাময়। তো আরেক লোক গিয়ে দেখতেছে যে দুই হাত তুলে চিৎকার করতেছে, একবার বলে গড আমাকে বাঁচাও, একবার বলে ঈশ্বর আমাকে বাঁচাও, একবার বলে ভগবান আমাকে উদ্ধার করো, একবার বলে গুরু নানক এসে আমাকে উদ্ধার করো, এগুলি বলতেছে। তো ওই লোকটা আস্তে করে জিজ্ঞেস করতেছে, বলে যে ঠিক আছে আমি তোরে বাঁচামু, তবে তার আগে একটা প্রশ্নের উত্তর দে। কয় কি প্রশ্ন? কয় দেখে তো মনে হইতেছে তুই বৌদ্ধ ভিক্ষু। কয় হ। কয় তুমি বৌদ্ধ ভিক্ষু, বুদ্ধরে ডাকো না, আর সবাইরে ডাকতেছো, কারণ কি? কয় আমার আর কাম নাই, বুদ্ধরে এই নোংরার মধ্যে নামামু আমি, বাকি যার ইচ্ছা এসে আমার উদ্ধার করুক। বুঝছেন? কথা হলো, আমি ভগবান বুদ্ধের সাপোর্টার, আমি তার দর্শনে বিশ্বাস করি, কিন্তু গল্পটা আমি গল্পচ্ছলে বললাম। বলে না এগুলো বিশ্বাস করে, এই যে মুক্তিযুদ্ধের কথা বলছেন না, বিশ্বাস করে না বলে, কিন্তু অন্তরে জানে। এই যে সংসদে এসে দাঁড়িয়েছে, এই যে সংসদ সদস্য হতে পেরেছে, এই যে সংসদে দাঁড়িয়ে ভুল উচ্চারণ বলছে, এচি দেন, মাইক্রোওয়েভ দেন, বলছে না এগুলি, জানলার পর্দা দেন, এগুলি এই যে বলছে, এগুলি বলতে পারছে কারণ এই দেশটা স্বাধীন হয়েছিল। বলতে পারছে কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে, পরবর্তীকালে আমাদের বীরদের নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়ে 300 সদস্যের একটা পার্লামেন্ট সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিল, যেখানে পাগল ছাগলও এখন নির্বাচিত হতে পারে। এবং এই পাগলরা ওইখানে গিয়ে উন্মাদনা না করে বরং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং ইতিহাসের কাছে ক্ষমা চাইলে আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে। সংসদে আরেকটা জিনিস দেখে, এই আলোচনা প্রথমবারের মতো শুনলাম যে এবার আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, মানে টেকনোক্রেট কোটায় যিনি মন্ত্রী হয়েছেন, এবং আরো অনেক কোটা, ওই কোটাগুলি হয়তো আমরা দৃশ্যমান নয় কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। যাই হোক, এই কোটায় মন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি দেখলাম বেশ জোরালো ভাবে বলার চেষ্টা করলেন, বললেনও যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তাতে নাকি আমাদের দেশের অর্থনীতি অনেক শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে। তো এটা আপনি কি ফলো করেছেন কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাই না? আম দেয় বলে আম গাছ, জাম দেয় বলে জাম গাছ, কলা দেয় বলে কলা গাছ। তো আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে সফল হয়েছে এইরকম 3টা দেশের নাম ওনাকে বলতে বলেন, বেশি না 3টা। যে আমেরিকার সাথে নিঃশর্ত চুক্তি করে এ পর্যন্ত কামিয়াব হয়েছে, এইরকম 3টা দেশের নাম বলতে হবে। আমি আপনাকে একটা কথা বলি প্রসঙ্গক্রমে, ভারতীয় নারীরা চিরজীবনী সুন্দর। সুন্দরের প্রতীক হচ্ছে সীতা, সুন্দরের প্রতীক হচ্ছে রাবণের রানী মন্দোদরী, আপনার নার্গিস থেকে আরম্ভ করে সিনেমা অ্যাক্ট্রেস বৈজয়ন্তীমালা, কার নাম বলবো আমি, অসাধারণ সুন্দরী ছিল। কিন্তু আপনি কখনো এদেরকে বিশ্ব সুন্দরী হতে দেখেছেন বা কেউ ডিক্লেয়ার করেছে? যখন থেকে বিশ্ব সুন্দরী হয় ভারতের নায়িকাদের, সুচিত্রা সেনদের, হয়নি। কখন হয়েছে? যখন আমেরিকার চোখ পড়েছে। খেয়াল করবেন, আমেরিকা যখন দেখেছে যে ভারতের 30 থেকে 35
মধ্যবিত্তের একটা বাজার গড়ে উঠেছে, এবং এই বাজারে যদি একটা মুখের পাউডার ঢুকাইতে পারি, একটা ক্রিম ঢুকাইতে পারি, তাহলে 35 কোটি লোক কিনবে। তখন থেকে আপনার হঠাৎ করে কি হলো, হঠাৎ বলে একবার ঐশ্বরিয়া রায় বিশ্ব সুন্দরী, একবার বলে কত লম্বা একটা